শুরু হয়ে গেল দলাদলি। তার মানে তারা একটা গুট মতো মহাসংঘ ঠাকুরবাড়ির তত্ত্বাবধানে কাজ করা শুরু করছে। ঠাকুরবাড়ির থেকে যাকে নির্দেশ দেবে সে ঠাকুরবাড়ির কাজ করবে, যাকে ঘাড় ধরে বের করে দেবে সে বাইরে চলে যাবে। যদি কারোর প্রশ্ন থাকে আমাকে প্রশ্ন করবেন, আমি তার উত্তর দেওয়ার জন্য আপনাদের সামনে দাঁড়ানো। আমি মমতা মার সঙ্গে ডাইরেক্ট ফেস টু ফেস এই নিয়ে কথা বলেছি। এখান থেকে 8 বছর আগে আমার সঙ্গে ঘরে মিটিং হয়, ঘরে ইন্টারনাল ভাবে, যেই মতো আমার সঙ্গে কিভাবে চলা হবে। তাও আমি এসে বলেছিলাম, দিবসটা বলেছিলাম, আমার ছেলেদের বলেছিলাম যে ঠাকুরবাড়ির কিন্তু সিদ্ধান্ত এই, এর ভিতরে যদি তোমরা কাজ করতে পারো তাহলে করো, আর যদি না করতে পারো তো বেরিয়ে আসো। তখন আমার কথা শুনিনি। 2 বছর কাজ করেছে, আমি বললাম 3 বছর তুমি বুঝতে পারবা। তবু আমাদের ছেলেরা 2 বছর কাজ করেছে। 2 বছর কাজ করার পরে 3রা বছর বেরিয়ে এলো। কি হয়েছে? জি ঠিক তোমার কথা। আচ্ছা, এটা সিদ্ধান্ত ঠাকুরবাড়ির, আজকের থেকে না, 100 বছর ধরে এই সিদ্ধান্ত চলে ওখানে। তা না হলে ডিএলবি ঠাকুরের মতো মানুষ ঠাকুরবাড়ির থেকে বেরিয়ে যেতে পারে না। তা না হলে সম্পাদক স্বপন কুমার বিশ্বাসের মতো মানুষ ঠাকুরবাড়ির থেকে বেরোতে পারে না। গুরুচাঁদ চরিত লেখা আচার্য মহানন্দ হালদারের মতো মানুষ ঠাকুরবাড়ির থেকে বিতাড়িত হতে পারে না। আর আজকে আপনাদের সম্মুখে সবার সামনে আপনারা দেখতে পেলেন যে মহারাষ্ট্রে আপনাদেরই ছেলে মেয়ে সন্তান তারা ওখান থেকে বিতাড়িত হলো। লিখিত ভাবে দিয়েছে, আমাদের কাছে খাতা আছে। রাজ্য কমিটির কার্যকরী অধ্যক্ষ সচিব আমাদের অতিকান্ত স্যারও ছিল, তখনও ওই উত্তরপ্রদেশ থেকে এক গোটা এসেছিল, সেও ছিল। তাহলে এই সমস্ত মানুষের সিগনেচারে আমাদের লিখিতভাবে দেওয়ার পরেও সব কথা ফ্লাপস হয়ে গেল, লেখালেখি সব মুছে গেল। তার ইচ্ছা মতো যার পর দায়িত্ব দিল সে উৎসব করলো। আমরা বললে বলতে পারতাম প্রত্যেক গ্রামে গিয়ে যে কেউ অষ্টি ধামে যেও না, কারণ আমাদের মনে এই ব্যথা ছিল, দুঃখ ছিল, কিন্তু আমরা বলিনি। এখানে মিটিং এর অ্যারেঞ্জ করেছি, তবু কোনো ভক্তকে বলেনি যে অষ্টি ধামে যেও না। কেন? খাতা আনছো, বের করো। তো সেইখানে দাঁড়িয়ে আমরা মুখের পাথর বুকে পাষাণ চাপা দিয়ে রেখেছিলাম যে না, আমাদের ঠাকুর বাড়ি, হয়তো ভুল ভ্রান্তি তাদের হচ্ছে বা আমাদের হচ্ছে, কারণ হয়তো হচ্ছে, এক সময় ঠিক হয়ে যাবে, এরকম একটা ভাবনা নিয়ে আমরা কিন্তু কাউকে বলিনি যে তোমরা ঠাকুর বাড়ি ও আস্তিতে যেও না, কাউকে বলেনি। তার সত্ত্বেও বদনাম আমাদেরকে নিতে হচ্ছে। এবার আমাদের মানুষ না জানার কারণে কিছু লোক গেছে, কিছু লোক যায়নি। এর মানে হচ্ছে আমাদের ভিতরে একটা ফুটডাল ও রাজকর তৈরি হয়ে গেল, দলাদলি। তাহলে এই যে দলাদলি মতভেদ তৈরি হয়ে আছে, এই মতভেদের ভিতরে যদি আমরা ধীরে ধীরে আরো 2-1 বছর চুপ থাকি, তাহলে দেখা যাবে যে এক সময় এই দলাদলি মারামারির ভিতরে পরিণত হতে পারে, শত্রুতা পরিণত হতে পারে। তাহলে এটা আমরা যাতে আগে না বাড়াই, তার কি নির্ণয় নেওয়া যায়, আজকে আমার দলপতি বা বিশিষ্ট যারা ভক্ত এসছেন সকলের চরণে নিবেদন রাখার জন্য আমি এখানে দাঁড়িয়েছি। মহারাষ্ট্র রাজ্য কমিটি আমাদের পথ প্রদর্শক এবছর উৎসবের দায়িত্ব লিখিতভাবে দিয়েও কথা রাখতে পারলো না, তাতে আমরা সবাই দুঃখিত। আপনাদের বিবেচনাধীন বিচার আপনারা করবেন। বর্তমান কিছু ব্যক্তি বিশেষ চিন্তাধারা ও কিছু ধর্ম প্রচারকদের ভাবধারা, দেখুন, ব্যক্তি বিশেষের চিন্তাধারা মানে আমরা যাদেরকে নেতৃত্ব দিয়ে রেখেছি তারা তাদের ব্যক্তিগত চিন্তাধারায় তারা সেইভাবে পরিচালনা করছে। আবার কিছু আছে গুরু গোসাই, তারা তাদের ভাবধারায় মত ধর্মকে পরিচালনা করছে। এই মহারাষ্ট্র বিভিন্ন গুরুরা তাদের আলাদা আলাদা ভাবধারায় পরিচালনা করছে। এক দল আছে তারা গামছা পরে আসে, আসলে তারা ধুতি পরেই না, গামছা পরে আসে, একটা গামছা পরে একটা গামছা গাড়ি দিয়ে। গামছার সন্ধি বিচ্ছেদ হচ্ছে গা মোছা, হাত পা মোছা, স্নান করা, গা মোছা, মুখ মোছা, এর মানে হচ্ছে গামছা। সেই কাজে ইউজ হয়। সেই গামছাটা পরে ঠাকুর সবাই, ঠাকুর আমাদেরকে বলেছে আমি একা ঠাকুর সাজতে আসিনি, এই জাত শুদ্ধ ঠাকুর বানাতে এসেছি। কিন্তু আমাদের দীন ও দৈন্যতা আমরা মন থেকে মুছে ফেলতে পারিনি। আজও আমরা দীন ও দৈন্য, কিছু নেই, গরিব, ধুলো মাটি মেখে থাকবো, এরকম ভাবনার জন্য আমাদের ভিতরে বসে আছে। কেন? গুরুচাঁদ ঠাকুর 500 টাকা দিয়ে ড্রেস কিনেছিল কি সাথে সাথে? যে লাট দরবারে যেতে হবে কলকাতা থেকে 500 টাকা দিয়ে নাগড়া জুতো, পাঞ্জাবি, শেরবানি কিনে কেন পরে গিয়েছিলেন? কি শেখাচ্ছিলেন আমাদের? আমাদের শিখাইছিলেন রাজ দরবারে যেতে হলে রাজ পোশাকের প্রয়োজন আছে।
কোর্ট মেইনটেনেন্সের একটা সম্মান আছে। তাহলে আজকে আমরা রাজদরবারে যাই আর ঠাকুর সবাই যাই, ওই একেবারে ঘাস কুটো ধুলোবালি মেঘে টেকে এক জায়গা বসা, এগুলো করা উচিত না আমাদের, এর থেকে বিরত থাকা উচিত। আজকে এখানে কীর্তন করলাম, একটা ধুলো কালি কাপড়ে কীর্তন করেছি, ময়লা হয়ে গেছে, মাথায় সমস্ত জায়গায় কুটো কাটা ময়লা পড়ে আছে। এই অবস্থায় আমি একটা বাসে উঠে বাড়ি যাব, বাসে তো আমার একার জন্য পার্সোনাল সিট না, সেখানে তো আশেপাশে লোক বসবে, ভদ্রলোকরা বসবে। তাহলে এইটুকু সেন্স, কমন সেন্স আমাদের ভিতরে আসেনি যে যখন কীর্তন করেছি সেটা পরিষ্কার পরিচ্ছন্ন ড্রেসটা আমি খুলে একটা ভালো বস্ত্র পরে আমাকে যেতে হবে, যাতে আমার জন্য কারো অসুবিধা না হয়। এগুলো তো গুরুচাঁদ ঠাকুরের শিক্ষা। এসব কথা বলতে গেলে আজও আমাদের যারা বুজরুক আছে তারা বলে যে এরা ভক্তি টক্তি ছুটে গেছে এদের। যাই হোক, বিচার করবেন আপনারা, আপনাদের উপরে বিচার ছেড়ে যাচ্ছি কিভাবে চলতে হবে। তাহলে বিভিন্ন গুরু গোসাইরা এবং বিভিন্ন নেতা নেত্রীরা যে মতুয়া ধর্মকে বিভিন্ন পথে বিভ্রান্তির পথে চালাচ্ছে বা চালাতে চাচ্ছে, তার থেকে এক সূত্রে কি করে বাঁধা যায় এবং এক সূত্রে বাঁধতে হলে আমাদের কি স্টেপ নেওয়া দরকার, এটা আপনারা বিচার করবেন। আমরা রাজ্য কমিটি করে দিয়ে নিশ্চিন্ত, কিন্তু নিয়ম অনুযায়ী ঠাকুরবাড়ির নির্দেশ দেখুন, ডাক্তার অমল পোদ্দারের সঙ্গে কথা বলে আমি তার সিদ্ধান্ত নিয়ে এই নোটটা এখানে লিখেছি যে আমরা রাজ্য কমিটি করে দিয়ে নিশ্চিন্ত যে আমাদের সব দায় দায়িত্ব ভালো মন্দর বিচার তারা করবে, নিশ্চিন্ত আমরা। কিন্তু নিয়ম অনুযায়ী ঠাকুরবাড়ির নির্দেশে কমিটি চলতে হবে। ঠাকুরবাড়িরা যা নির্দেশ করবেন রাজ্য কমিটি সেভাবে চলতে বাধ্য। তার বাইরে ভাবলেও তারা করতে পারবে না। ভাবতে পারে যে এটা করা উচিত, ওটা করা উচিত, কিন্তু ভাবলে তারা করতে পারবে না। ভক্তের সিদ্ধান্তে মতুয়া মহাসংঘ চলে না, আর কোনোদিন চলবেও না। মতামত আপনাদের উপর রেখে দিলাম। আপনারা ভাববেন যে ভক্তরা যা নির্ণয় করব সেটাই অন্তিম, তা কখনো না। মতুয়া মহাসংঘ কখনো ভক্তের নির্ণয়ে চলেনি আর কখনো চলবেও না। আমি আগে যেটা বলেছিলাম লিখিতভাবে দিয়েছে, আপনাদেরকে একবার পড়ে শোনাচ্ছি। दिनांक 21/12/2025 रोजी रविवार श्री श्री हरिगुरुचाँद प्रमथचाँद आश्रम श्रीधाम आष्टी वार्षिक मতুয়া धर्म सम्मेलन तथा हरिनाम संकीर्तन दिनांक 10, 11, 12 फेब्रुवारीला नियोजित करिता ठेवण्यात आला आहे। तुम्ही एदिके असो, तुम्हारे इरोर आला आहे। या सभेत महाराष्ट्र मতুয়া प्रदेश कमिटी चे अध्यक्ष डॉक्टर पोद्दार, इतर पदाधिकारी सदस्य मार्कस उत्सव कमिटीची नियोजित निर्णय करण्यात आली आहे। यात श्री गौरव बाला यांच्या अध्यक्ष खाली उत्सव करण्याचा निर्णय सर्व সম্মতিনে পারিত करण्यात आले आहे। ওখানে রাজ্য কমিটির বা উপস্থিত সমস্ত ভক্তরা গৌরব বালার অধ্যক্ষতায় একটা কমিটি তৈরি করার নির্দেশ পারিত করেন। কমিটিতে সদস্য সিপারিশ, আচ্ছা, এখানে আমরা শর্ত রেখেছিলাম 3টে, সেই শর্তে একটু পড়ে শুনুন। कमिटीचे सदस्य व शिफारिश यांना बदल करण्यात येणार नाही। 2. उत्सव कमिटीचा विशेष खर्च व्यवस्थितीचा देण्यात येणार नाही, वैयक्तिक देण्यात येणार नाही। उत्सव कमिटी पुढच्या उत्सवपर्यंत सर्व प्रकारचे आयोजन करतील।
व आर्थिक व्यवहारावर उत्सवाच्या खर्चातून करतील व उत्सवातील खर्चाचा हिशोब पुढच्या उत्सवापर्यंत करतील। তো রাজ্য কমিটির মারফত এটা আমরা শর্ত রেখেছিলাম যে আমরা যে কমিটিটা তৈরি করব এই কমিটি উপর থেকে কোনো সুপারিশ করে ফেরবদল করা যাবে না। শর্ত কেন রেখেছিলাম, এর আগের বছর যখন আমরা উৎসব করি তখন একটা লোককে আমরা কমিটিতে নেওয়া হয়েছিল না, হয়তো আমাদের সর্বসর্বা তার ফেভারেট, তো ফোন আসে যে একে কেন রাখনি তোমরা কমিটিতে। আমরা কাকে কাকে নিয়ে কমিটিতে কাজ করব না করব সেটা একটা দায়িত্ব থাকে, এক অপরের সঙ্গে একটা লিঙ্ক থাকে, কন্ট্যাক্ট থাকে যে একে আমি এই দায়িত্ব দিলে কাজ করবে। তো সেইভাবে কমিটি করা হয়েছে। সেখানে উপর থেকে ফোন আসে যে অমুককে কেন নিলে না, অমুককে কেন নিলে না, এক জায়গায় না এক জায়গায় এদের নাম রাখতে হবে এবং বাধ্যতামূলক কমিটির প্রেসার এবং হাইকমান্ডের প্রেসারে আমাদেরকে বাধ্যতামূলক তাদের নাম কমিটিতে রাখতে হয়েছিল। এবার কমিটিতে থাকলো, দেখলো কি এই লোকগুলো সব এক ফেভারেট, সে কিন্তু আমাদের সঙ্গে মিটছে না, তাহলে সে শুধু নাম থেকে গেল, 1% কাজ করেনি, 1% কাজ করেনি, অথচ তার নাম রাখতে হবে। তো এই ধরনের কীর্তি না হয় তার জন্য আমরা শর্ত রেখেছিলাম যে উপরের কোনো সুপারিশে কমিটির ফেরবদল হবে না, এটা মেনে নিয়েছিল ওরা। দ্বিতীয়, বৈয়ক্তিক হিসাব চাই, বৈয়ক্তিক মানে তুমি আমার হিসাব দাও, সেই জন্য কি একটা হয়ে গেছে তাকে হিসাব দিতে হবে। আমরা বলেছিলাম সব দলপতি সব ভক্তরা আসবে, সবার সামনে আমরা একবার হিসাব দেব, এটা মেনে নিয়েছিল। তারপরে আমাদের সারা বছরের যে কাজকর্ম মন্দির পরিচালনা থাকে সেই সারা বছর মন্দির পরিচালনার দায়িত্ব আমাদের থাকবে। কেন? 3 বার মিটিং করে একবার চাবি আমাদের, একবার চাবি আরেকজনের, একবার চাবি আমাদের, একবার চাবি আরেকজনের, এগুলো হয়েছে, আপনারা দেখেছেন। চাবি কার ধারে? গোবিন্দর ধারে। চাবি কার ধারে? খরাতি ছাড়ার ধারে। চাবি কার ধারে? গণেশের ধারে। আবার কমিটি আমরা পয়সা আমাদের কাছে, টাকা আমাদের কাছে, চাল ডাল আমাদের কাছে, ওদের কাছে চাবি চাবি দাও, আমাদের এ লাগবে ও লাগবে। এই যে টানাছাড়া ভাবে চলছে 2-3 বছর, এ তো সাধারণ মানুষ জানে না। আমরা এই জন্য বলছিলাম যে 1 বছর আমরা পরিচালনা করব, চাবি আমাদের কাছে থাকবে, কখন কি লাগবে না লাগবে সেটা আমরা একবার মিটিং করতে গেছি, যুবকরা রাত 9টার সময় চাবি চেয়ে এনে কটা থাল বের করতে পাতা, তা রাত 9টার সময় চাবি চেয়ে এনে থাল বের করতে হবে, তাহলে ওই জায়গায় খাওয়া যাবে না। এই ধরনের ঘটনা ওখানে ঘটতে থাকে। আর এগুলো অনেক দিন ধরে করে আসছে যে একাধিপত্য, সর্বজনীন যখনই ভাব দেখে যে সবাই একটা অধিকার পাতাচ্ছে তখন সেখান থেকে কাটাপ করে দূরে সরানোর ব্যবস্থা, এটা কয়েক বছর ধরে চলছে, কিন্তু আমাদের সাধারণ মানুষ জানে না। এগুলো আমরা ওর ভিতরে ইনভলভ, যার কারণে আমরা বুঝতে পারি যে যখনই আমরা একটা পাওয়ার দেখাই বা সংগঠনের শক্তি দেখাই তখনই আমাদেরকে দূরে সরিয়ে দেয়, একজন ব্যক্তিগত ওখানে মাতব্বর রেখে দেয়। এ হচ্ছে অবস্থা। এগুলো আপনারা বিচার করবেন। আরো কয়েকটা কথা বলছি। সবাই চায় মত ধর্মের জয় হোক, প্রচার প্রসার হোক, কিন্তু সেই সুযোগে ঠকবাজ, প্রতারক, শোষণকারী বা বিভিন্ন কুসংস্কার যদি ফলে ফুলে ওঠে তাহলে ঠাকুর আসার সার্থকতা কোথায়? যে যে মত পথে আছে কারো তা কোনো বাধা বিপত্তি নেই বা থাকা উচিত নয়, মতুয়াদের বেলায় কেন? এগুলো আপনারা নির্ণয় করবেন। বিভিন্ন সম্প্রদায়ের মানুষ আমরা একাত্রে বাস করি, যার যার মত পথে যে যে নিয়ম আছে সেগুলো তারা মানে বা মেনে চলে। আমরা সমস্ত মতুয়ারা যদি এক হয়ে এক পথে এক নির্ণয়ে বলি যে আমাদের মতুয়া ধর্মে যে নিয়ম আছে সেগুলো আমরা মেনে চলবো, তাহলে মনে হয় অন্য কারোর কোনো বাধা বিপত্তি থাকে না। এগুলো আমাদের সংগঠনের মাধ্যম দিয়ে বিচার করার সময় এসেছে। মতুয়া মত পথের বাগডোর বা এই সংসার চালানোর দায়িত্ব যাদের হাতে তুলে দিয়ে আমরা নিশ্চিন্ত ঘুমিয়ে আছি, একবার জেগে উঠে দেখলে হয় যে আমরা নিজেদের কাজ নিজেরা কিছু করতে পারি কিনা, কারোর পরে নিশ্চিন্ত না হয়ে।
কেউ আমাদের কাজ করে দেবে এই ভাবনা মাথা থেকে দূরে ছুঁড়ে ফেলে দিয়ে নিজেদের কাজ নিজেরা করা যায় কিনা এটা আপনারা ভাববেন। মতুয়া ধর্মের সিদ্ধান্ত ধরে এমন কিছু নিয়মের মধ্যে আমরা আসতে পারি যা আমরা সবাই মেনে নেব এবং পালন করব। একই ধর্ম থেকে কেউ করব কেউ করব না, স্বেচ্ছাধীন চলবো, এতে প্রচার না হয়ে অপপ্রচার হয়, হাস্যকর উপহাস্যকর হয়ে যায়, এ বিষয়ে আপনারা বিচার করবেন। আমরা সবাই বর্তমান পরিস্থিতির সম্মুখীন, যদি দেখেও না দেখার ভান করি। আজ আমরা অনেকে বলে যে জানি এটা হবে, কিন্তু আমি মানতে পারছি না। হয়তো আমার আত্মীয় স্বজন বর্গ বা কোনো স্বার্থের লাঘব হবে, যে কারণে আমি জানি কিন্তু ওটা আমি মানতে পারছি না। এ ধরনের কিন্তু কথা আমরা সমাজে শুনতে পাই। তো এখানে আমি এই জন্য লিখেছি, দেখেও না দেখার ভান করি। সময় জবাব দিবে, সে কিন্তু বসে থাকবে না। একবার ভাবুন, একই ধর্মে এক অপারের ভাবাবেগে আঘাত লাগছে, কি হবে? যদি কিছু হয় তার জন্য দায়িত্ব বর্তমান মতুয়া সমাজ। বড় কঠিন কথা লিখেছি আমি, যে আমাদের মতুয়া ধর্মে নিয়ম আছে, একদল মানবে একদল মানবে না। তাহলে নিজেরা দলাদলি করে হয়তো মারামারি খুনোখুনি কত কিছু হতে পারে আগে, কিন্তু তার জন্য দায়ী কে থাকবে? আজকের এই মতুয়া সমাজ। আজকের এই মতুয়া সমাজের প্রত্যেকটা মতুয়া দায়ী, যে নিজেরা ভাই ভাই মারামারি করে খুনাখুনি করে মরছে। এর জন্য আগে থেকে আপনারা এর বিচার বিমর্শ পরামর্শ করবেন, একটা পরামর্শের মাধ্যম দিয়ে নিজেরা যেন একটাই রাস্তা ধরে রাখতে পারেন, সেই চিন্তা ভাবনা আপনারা রাখবেন। সর্বশেষ সকলের কাছে প্রার্থনা, এ পর্যন্ত যা কিছু বললাম একটা ধরে আলোচনা করুন, রায় হলে আর একটা ভাবুন। যদি কোনোটায় রায় বেরোয়, আপনারা সেই রায়টা বলবেন, এখানে একজন সেটাকে নোট করবে, সেই রায়টা যে এই বিষয়ের পরে আমরা একমত, এই রায় দিলাম। রায়টা এখানে কিন্তু নোটেড হবে লিখিতভাবে, এটা আজকের ইতিহাস হয়ে থাকবে। যদিও লোক সংখ্যা কম হলেও এটা একদিন না একদিন এই মহারাষ্ট্রের উত্তরসূরিরা বই পুস্তকের মাধ্যমে পড়বে ইতিহাস রূপে। চূড়ান্ত সিদ্ধান্তে পৌঁছাতে পারবো। মুদ্রা কথা, মিলেমিশে থাকা যায়, ভাই ভাই দ্বন্দ্ব না হয়, তার একটা সুব্যবস্থা আপনারা করবেন। সুদূর ভবিষ্যতের চিন্তা করে আগামী উত্তরসূরি যারা আসবে তাদের যেন কষ্ট না হয়, শান্তিপূর্ণ আলোচনা ও সিদ্ধান্ত নেওয়ার জন্য আজকের এই ব্যবস্থা। জয় হরিচাঁদ, জয় গুরুচাঁদ, জয় মতুয়া, জয় হরিবল, সকলকে প্রণাম। সর্বশেষ সর্বমতে একটা নতুন সংগঠন বা সমিতির মাধ্যমে আপনারা সিদ্ধান্ত রাখার চেষ্টা করবেন, কারণ মতুয়া মহাসংঘ রাজ্য কমিটির থেকে যে আশ্বাসন আমরা পেয়েছি, সেটা তারা পরিষ্কার করে দিয়েছে যে মহারাষ্ট্র রাজ্যের দলপতিরা এবং বিশিষ্ট ভক্তরা মিলে যদি আলাদাভাবে একটা সংগঠন তৈরি করে মহারাষ্ট্রের বাগদৌড় না ধরে, তাহলে এই মতুয়া মহাসংঘের ভরসায় থাকলে মহারাষ্ট্রের মতুয়াদের অনিশ্চিত ক্ষতি হবে, নিশ্চিত ক্ষতি হবে। এ পর্যন্ত বলে আমি বিরাম নিচ্ছি। এরপরে আপনারা আলোচনা শুরু করবেন, কোন পয়েন্টের পরে করবেন যদি আমাকে জিজ্ঞাসা করেন, আমি পুনঃ বলবো যে একটা পয়েন্টের পরে আপনারা আলোচনা করবেন। আর মঞ্চে যারা আমাদের গণ্যমান্য ব্যক্তি আছে, সকলকেই বলবো আপনারা সকলে নিচে এক জায়গা গোল হয়ে বসে, যেমন মিটিংয়ে বসি গ্রামে, মাঝখানে একটু গ্যাপ থাকবে, চারিপাশ থেকে গোল হয়ে এক জায়গা বসে এই সিদ্ধান্তগুলো আপনারা করবেন। আপনাদের কাছে এই প্রার্থনা। জয় জয় শান্তি হরি পিতা প্রেমানন্দে, হরি হরি বল, হরি বল, জয় হরি বল।